আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা জনপ্রতিনিধিদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে বেশি করে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় হেপাটাইটিসের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। লোকসভায় অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা চলছে। 2025 সালের ফিডে মহিলা বিশ্বকাপে জয়লাভ করে দিব্যা দেশমুখ চতুর্থ ভারতীয় মহিলা হিসেবে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেছেন। এবারে আসছে বিস্তারিত সংবাদে। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা জনপ্রতিনিধিদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধাগুলি সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। আজ খোয়াই টাউন হলে আয়োজিত এক সচেতনতামূলক শিবিরে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আহ্বান জানান। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর আয়োজিত শিবিরে পৌরোহিত্য করেন খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায়। উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। এই উপলক্ষে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ উদয়পুরে রাজস্বী কলাক্ষেত্রে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা আয়োজিত এক সচেতনতামূলক আলোচনা সভার উদ্বোধন করেন। তিনি হেপাটাইটিসের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভায় সংগঠনের প্রাক্তন সভাপতি ড প্রদীপ ভৌমিক বলেন, 2030 সালের মধ্যে হেপাটাইটিস মুক্ত ত্রিপুরা এবং নেশামুক্ত ত্রিপুরা গঠন করার লক্ষ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সঙ্গে একযোগে কাজ করছে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ড তপন মজুমদার, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লেতার। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আজ বিলোনিয়ার আর্য কলোনি দ্বাদশ স্কুলে সচেতনতামূলক সভা হয়। উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। সাবরুম দ্বাদশ স্কুলে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাইকেল মধুসূদন দত্ত কলেজের অধ্যক্ষ অনুপম গুহ, হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার দক্ষিণ জোনাল কমিটির সদস্য ড সমীক হাজরা প্রমুখ। হেপাটাইটিস ফাউন্ডেশন বামুটিয়া শাখার উদ্যোগে আজ বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আলোচনা সভা হয়। হেপাটাইটিস রোগ থেকে প্রতিকারের বিষয় নিয়ে আলোচনা করেন বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ড অভিজিৎ দাশগুপ্ত, ড শেফালী শুভা দাস। সভাপতিত্ব করেন তালতলা পঞ্চায়েতের প্রধান সুভাষ পাল। 2022-2023 সালের বাজেটে ঘোষিত পিএম ডিভাইন বা উত্তর পূর্বের জন্য প্রধানমন্ত্রীর বিকাশ উদ্যোগ 100% কেন্দ্রীয় অর্থায়নের প্রকল্প। ত্রিপুরার ক্ষেত্রে এই প্রকল্পের সাফল্য দুর্গমতার চ্যালেঞ্জকে হার মানিয়ে দিয়েছে। এক্ষেত্রে উদ্ভাবনী পদক্ষেপকে হাতিয়ার করে দৃষ্টান্ত স্থাপন করেছে ত্রিপুরা পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা ট্রেডা। এ নিয়ে একটি প্রতিবেদন। 22-23 থেকে 2025-26 অর্থ বছরের মধ্যে সম্পন্ন হওয়ার শর্তযুক্ত 6,600 কোটি টাকার প্রকল্পটি পঞ্চদশ অর্থ কমিশনের বাকি মেয়াদের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পায়। পিএম ডিভাইন প্রকল্পে উত্তর পূর্বাঞ্চলের চাহিদা ভিত্তিক সামাজিক উন্নয়ন প্রকল্পে সমর্থন যোগানোর পাশাপাশি যুব ও মহিলাদের জন্য জীবিকা নির্বাহের উপযোগিতা নিশ্চিত করা এবং বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন শূন্যতা দূর করার লক্ষ্যে কাজ এগিয়ে চলেছে। এর আওতায় রাজ্যের দুর্গম 274টি জনপদে উন্নয়নের ছোঁয়ায় জীবনমানের রূপান্তরণ মুঠোর মধ্যে নিয়ে আসতে সৌরশক্তি মাধ্যমে নিরলস বিকল্প উদ্ভাবনী পথ খুঁজে চলেছে ট্রেডা। প্রকল্প বাস্তবায়নের মহানির্দেশনার দায়িত্ব পালনকারী যুগ্ম অধিকর্তা দেবব্রত শুক্ল দাসের কথায়, সৌরশক্তির বিদ্যুতের নির্ভরতায় উন্নয়ন বঞ্চিত এলাকায় আজকের ছবি আগের তুলনায় আশীর্বাদের মতো। আমাদের উদ্দেশ্য ছিল যে ওখানে যদি আমরা আলো পৌঁছাতে পারি তাহলে ওই হ্যাবিটেশন গুলো আর্থিক, সামাজিক, শিক্ষাগত দিক দিয়ে তারা অনেকটা অগ্রসর হবে। সত্যিই তাই হবে। এই স্কিমে আমরা 274টা পাড়া বেছে নিয়েছি এবং এখানে এমনও কিছু জায়গা আছে যে আমাদের ডুম্বরনগর এরিয়াতে সেটা জল নৌকা দিয়ে যেতে হয়। তো এই সমস্ত পাড়াগুলিতে আমরা 274টা সোলার মাইক্রোগ্রিড স্থাপন করেছি। সোলার মাইক্রোগ্রিডটা হচ্ছে এরকম, আমরা ওই পাড়ার কোনো একটা লোকেশনে একটা সোলার পাওয়ার প্ল্যান্ট বসিয়েছি। এই সোলার পাওয়ার থেকে একটা মিনি গ্রিড, মানে ছোট একটা গ্রিড, আমাদের যেমন বৈদ্যুতিক লাইনগুলো আছে খুঁটি দিয়ে টানে, এরকমই আমরা খুঁটি বসিয়ে এখান থেকে আমরা প্রতিটা ঘরে ঘরে আমরা 2টো করে লাইট পয়েন্ট, একটা করে সকেট পয়েন্ট, যাতে ওরা টিভি চালাতে পারে, মোবাইল চার্জ করতে পারে, এগুলো আমরা ওদেরকে দিয়েছি। রাজ্যের প্রত্যন্তে 80,79 লক্ষ টাকার এই প্রকল্পটি নিঃসন্দেহে সৌর বিদ্যুতের বিকল্প পথে নির্মাণ করছে ইতিবাচক পরিবর্তনের ছবি। রাহুল লোধের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে ফটিকরায় আম্বেদকর কলেজের মিলনায়তনে আজ এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাল্যবিবাহ রোধ ও মাদকের অপব্যবহার নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ভারপ্রাপ্ত জেলাশাসক অর্ঘ্য সাহা, পুলিশ সুপার সুধাম্বিকা আর সহ বিভিন্ন গাঁও পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানগণ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
পহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে ভারতের শক্তিশালী সফল এবং নির্ণায়ক অপারেশন সিন্ধু নিয়ে লোকসভায় আজ বিশেষ আলোচনা হচ্ছে। নিম্নকক্ষে আলোচনার সূচনা করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, অপারেশন সিন্ধুর কেবল একটি সামরিক পদক্ষেপ ছিল না, বরং ভারতের সার্বভৌমত্ব, নাগরিকদের প্রতি তার পরিচয় এবং সরকারের দায়িত্ব এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের নীতির একটি কার্যকর এবং নির্ণায়ক প্রদর্শন ছিল। শ্রী সিং বলেন, জম্মু ও কাশ্মীরে পহেলগামে সন্ত্রাসী হামলার পর শুরু হওয়া অপারেশন সিন্ধুর ছিল দেশের সশস্ত্র বাহিনী পরিচালিত একটি সুসমন্বিত আক্রমণ, যেখানে 9টি সন্ত্রাসী প্রতিষ্ঠান নির্ভুলভাবে আঘাত করা হয়। মন্ত্রী উল্লেখ করেন যে এই হামলায় শতাধিক সন্ত্রাসী এবং তাদের প্রশিক্ষক নিহত হয়েছে, যাদের বেশিরভাগই জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈবা এবং হিজবুল মুজাহিদিনের মতো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। শ্রী সিং বলেন, পহেলগাম পাক মদতপুষ্ট সন্ত্রাসী হামলায় প্রিয়জনদের হারানো নিরীহ পরিবারগুলিকে ন্যায় বিচার প্রদানের জন্য অপারেশন সিন্দুর শুরু করা হয়েছিল। তিনি গর্বের সঙ্গে বলেন যে ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কাউন্টার ড্রোন সিস্টেম এবং ইলেকট্রনিক সরঞ্জাম পাকিস্তানের যেকোনো আক্রমণকে সম্পূর্ণরূপে ব্যর্থ করেছে। তিনি উল্লেখ করেন, পাকিস্তান ভারতের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি এবং গুরুত্বপূর্ণ কোনো সম্পদের ক্ষতি হয়নি। তিনি বলেন, ভারতীয় বিমান বাহিনীর ব্যাপক আক্রমণ, সেনাবাহিনীর তীব্র আক্রমণ এবং নৌবাহিনীর আক্রমণের ভয় পাকিস্তানকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সরকারের অবস্থান স্পষ্ট যে সন্ত্রাসবাদ এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। सदन के माध्यम से मैं देश के उन वीर सपूतों को, उन बहादुर सैनिकों को नमन करता हूं जिन्होंने की राष्ट्र की सीमाओं की रक्षा के लिए आज जब भी आवश्यकता पड़ी है अपना बलिदान देने में वह पीछे नहीं रहे। आज भी वह तैयार हैं और आज भी वह तत्पर हैं। साथ ही मैं उन सैनिकों की स्मृति को भी अध्यक्ष महोदय नमन करता हूं जिन्होंने की भारत की एकता और अखंडता सुनिश्चित करने के लिए अपना सर्वस्व बलिदान कर दिया। আলোচনায় অংশ নিয়ে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, পহেলগাম হামলার পর একটি স্পষ্ট দৃঢ় বার্তা দেওয়া গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলেন, পহেলগাম হামলার বৈশ্বিক ধারণা গঠনের জন্য সরকার এই পদক্ষেপ নিয়েছে এবং পাকিস্তানের দীর্ঘস্থায়ী সীমান্ত সন্ত্রাসবাদের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরেছে। Operation Sindhu marks a new phase. There is now a new normal. The new normal has 5 points. 1. Terrorists will not be treated as proxies. 2. Cross-border terrorism will get an appropriate response. 3. Terror and talks are not possible together. There will only be talks on terror. 4. Not yielding to nuclear blackmail. And finally, terror and good neighborliness cannot coexist. Blood and water cannot flow together. কংগ্রেস নেতা গৌরব গগৈ জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন যে সরকার পহেলগামে কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি। সমাজবাদী পার্টির রমাশঙ্কর রাজভরও একই মতামত ব্যক্ত করে বলেন যে পহেলগাম সন্ত্রাসী হামলার জন্য দায়ী সন্ত্রাসীরা এখনও পলাতক। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং সশস্ত্র বাহিনীর সাহসিকতার প্রশংসা না করার জন্য বিরোধীদের প্রশ্ন তোলেন। বিজেপি সাংসদ বৈজয়ন্ত পাণ্ডা ভারতের স্বার্থের সঙ্গে আপোষ করার জন্য পূর্ববর্তী কংগ্রেস সরকারগুলির সমালোচনা করেন। তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জি, টিডিপির লাভু শ্রীকৃষ্ণ এবং ওয়াইএসআরসিপির ওয়াইএস অবিনাশ রেড্ডি, কংগ্রেসের দীপেন্দ্র সিং হুডা সহ অন্যান্য সদস্যরা অপারেশন সিন্ধু নিয়ে বক্তব্য রাখেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আলোচনা চলছে। মধ্য কাশ্মীরের শ্রীনগর জেলার হারওয়ান মুলনার এলাকায় আজ অপারেশন মহাদেব অভিযানে সেনাবাহিনীর গুলিতে 3 শীর্ষ লস্কর-ই তৈবা জঙ্গি নিহত হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বনাঞ্চলে জঙ্গিদের সন্দেহজনক গতিবিধি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু করা হয়। খেলার খবর। 2025 সালে ফিডে মহিলা বিশ্বকাপে জয়লাভ করে দিব্যা দেশমুখ চতুর্থ ভারতীয় মহিলা হিসেবে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেছেন। আজ জর্জিয়ার বাতুমিতে অনুষ্ঠিত ফিডে মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারতীয় কোনেরু হাম্পেকে পরাজিত করে দিব্যা এই খেতাব নিশ্চিত করেন। মধ্যপ্রদেশের বালাঘাটে আয়োজিত ডক্টর বিসি রায় ট্রফি জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে আজ ত্রিপুরা জয়লাভ করেছে। রাজ্যদল 2-1 গোলে হিমাচল প্রদেশকে পরাজিত করে। তার আগে প্রথম ম্যাচে উত্তরপ্রদেশ 5-0 গোলে রাজ্যদলকে হারিয়েছিল। আবহাওয়া। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলার সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা জনপ্রতিনিধিদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে বেশি করে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় হেপাটাইটিসের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। লোকসভায় অপারেশন সিন্ধু নিয়ে আলোচনা চলছে। 2025-এর ফিডে মহিলা বিশ্বকাপে জয়লাভ করে দিব্যা দেশমুখ চতুর্থ ভারতীয় মহিলা হিসেবে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করলেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।